ঘর্ষণের নেক্সট যে অংশটা আছে দেখো, ঘর্ষণ কোণ এবং ঘর্ষণ শঙ্কু। পরীক্ষাতে এমনি ডেফিনেশন হিসাবে থাকে না, ঘর্ষণ শঙ্কুটা হয়তো ডেফিনেশন হিসাবে থাকতে পারে। ঘর্ষণ কোণ দিয়ে একটা কিছু প্রবলেম থাকে, থিওরিটিক্যাল কোশ্চেন থাকে, সেটা প্রমাণ করতে হয়। তাহলে আমাদেরকে জানতে হবে যে ঘর্ষণ কোণ কাকে বলে বা ঘর্ষণ কোণ জিনিসটা কি। ঠিক আছে, তো সেটার জন্য আমরা ওই একই রকম ভাবে বুঝবো। একটা তলের উপর দিয়ে কোনো একটা বস্তুকে ধরো রাখা হয়েছে, একটা বস্তুকে তুমি রাখলে এই বস্তুর উপর তুমি একটা বল প্রয়োগ করছো, বল প্রয়োগ করে বস্তুটাকে গতিশীল করছো। ধরো প্রথমে যখন বস্তুটা রাখবে তোমরা জানো তার ওজনটা নিচের দিকে কাজ করে আর উপরের দিকে ক্রিয়াশীল হয় লম্ব প্রতিক্রিয়া বল। আচ্ছা, যখনই তুমি বস্তুটার উপর এই দিকে এফ পরিমাণ বল প্রয়োগ করবে, সঙ্গে সঙ্গে কি হবে, বস্তুটা বিপরীত দিকে, গতির বিপরীত দিকে এই ঘর্ষণ বল উৎপন্ন হয়ে যায়। ঠিক আছে, তো এই ক্ষেত্রে বস্তুটা যদি স্থির থাকে বা বস্তু গতিশীল হয়, যাই হোক না কেন, তাহলে সেক্ষেত্রে বস্তু যদি স্থির থাকে তাহলে নিশ্চয়ই জানবে ক্যাপিটাল এফ এর সঙ্গে স্মল এফ সমান এবং বিপরীতমুখী। সেই জন্যই বস্তু স্থির আছে, লব্ধি বলটা শূন্য হচ্ছে। আচ্ছা, এই অবস্থায় আমরা দেখতে পাচ্ছি কি, যে এইখানে ঘর্ষণ বল উৎপন্ন হলো, বস্তুকে যখন গতিশীল করার চেষ্টা করা হচ্ছে, আর মেঝের উপর যখনই কোনো বস্তুকে রাখা হবে লম্ব বলও উৎপন্ন হবে। তাহলে দুটো বল এখানে এইদিকে ক্রিয়াশীল হচ্ছে ঘর্ষণ বল, আর এইদিকে ক্রিয়াশীল হচ্ছে লম্ব বল। এই দুটো বল দেখো একটা বিন্দুতে ক্রিয়াশীল হচ্ছে, তাহলে এই দুটো বলের একটা লব্ধি বল থাকবে। দুটো বল যখন ক্রিয়াশীল হয়, তোমরা তো ভেক্টরে পড়েছিলে, এইদিকে একটা বল ক্রিয়াশীল হচ্ছে আর এই বরাবর একটা বল ক্রিয়াশীল হচ্ছে, তাহলে দুটো বলের লব্ধি কোণ দিয়ে কাজ করে, এই বরাবর, তাই তো? তাহলে স্বাভাবিকভাবে এই দুটো বলের লব্ধি তোমার এই বরাবর ক্রিয়াশীল হবে। ঠিক আছে, এটাকে লব্ধ প্রতিক্রিয়া বলা হচ্ছে। আর ঠিক আছে, তাহলে এই যে উৎপন্ন লম্ব বল এবং উৎপন্ন ঘর্ষণ বল, তাদের যে লব্ধি অর্থাৎ লব্ধ প্রতিক্রিয়া বল, এই লব্ধ প্রতিক্রিয়া বল লম্ব প্রতিক্রিয়ার সঙ্গে যে কোণ করছে এই কোণটাকেই বলা হচ্ছে ঘর্ষণ কোণ, প্রকাশ করা হয় ল্যামডা দ্বারা। তাহলে কি বললাম, কোনো একটা বস্তুকে কোনো মেঝের উপর, অমসৃণ তলের উপর রেখে যখন গতিশীল করার চেষ্টা করা হয়, তখন গতির বিপরীত দিকে একটি ঘর্ষণ বল উৎপন্ন হয়, আর মেঝে দ্বারা প্রতিক্রিয়া বল বস্তুর উপর ক্রিয়াশীল হয়, তলের সঙ্গে লম্ব হবে। তাহলে উৎপন্ন লম্ব বল এবং উৎপন্ন ঘর্ষণ বল, তাদের যে লব্ধি, এটাকে বলা হয় লব্ধ প্রতিক্রিয়া বল। এই লব্ধ প্রতিক্রিয়া লম্ব প্রতিক্রিয়ার সঙ্গে যে কোণ করছে সেই কোণটাকে বলা হচ্ছে ঘর্ষণ কোণ। ঠিক আছে, তাহলে এই ঘর্ষণ কোণের সঙ্গে তোমাদের পরীক্ষায় এবারে যেটি কোশ্চেন থাকে সেটি হচ্ছে কি, এই ঘর্ষণ কোণের সঙ্গে ঘর্ষণ গুণাঙ্কের সম্পর্ক প্রতিষ্ঠা করতে বলবে। 2 নম্বর থাকবে ঘর্ষণ কোণের সঙ্গে ঘর্ষণ গুণাঙ্কের সম্পর্ক কি হবে, খুব ইজি। তাহলে এইটা যদি তোমার আর হয়, তাহলে এই আর এর এবারে উপাংশ বিভাজন কর, এই দিকে তোমার আর এর উপাংশ বিভাজন করলে কি লিখবে, আর cos ল্যামডা, আর এই বরাবর আর এর উপাংশ কত হবে, আর সাইন ল্যামডা। ঠিক আছে, তার মানে দেখো এফ ইকাল টু, এটা আমরা লিখতে পাচ্ছি এফ ইকাল টু আর সাইন ল্যামডা, আর এন ইকাল টু আর cos ল্যামডা। এবার আমরা কি জানি, ঘর্ষণ গুণাঙ্ক মিউ যদি হয়, মিউ সমান কি, ছোট এফ বাই মিউ সমান এফ বাই এন। ঠিক আছে, এফ সমান মিউ এন, তাই না? তাহলে মিউ সমান এফ বাই এন হবে। তাহলে এখানে এফ এর ভ্যালু কত, এফ এর ভ্যালু আর সাইন ল্যামডা, আর এন এর ভ্যালু আর cos ল্যামডা, আর আর কেটে গেল, তাহলে কি আসলো, tan ল্যামডা। ঠিক আছে, তাহলে মিউ সমান tan ল্যামডা, এইটি হচ্ছে তোমার একটি সম্পর্ক ঘর্ষণ গুণাঙ্কের সঙ্গে ঘর্ষণ কোণের, মিউ সমান tan ল্যামডা। আচ্ছা, এবারে আসবো আমরা এখানে ঘর্ষণ শঙ্কু। আচ্ছা, ঘর্ষণ শঙ্কুটা একটু বোঝার আছে খুব ভালোভাবে, এটা একটু কল্পনা করতে হবে। ঘর্ষণ শঙ্কুটা ধরো এখানে একটা বস্তুকে আমরা রাখলাম,
এই বস্তুর উপর আমি এই দিকে বল প্রয়োগ করছি এফ, এইদিকে যদি বল প্রয়োগ করি, তোমরা তো জানো লম্ব বলটা সবসময় উপরের দিকে কাজ করবে এন, আর এইদিকে তোমার খাড়া নিচের দিকে এমজি। আচ্ছা, এই যে এফ বল প্রয়োগ করলাম, সঙ্গে সঙ্গে কি হবে, ঘর্ষণ বল তোমার ক্রিয়াশীল হবে এই দিকে, তাই তো? তাহলে এখানে লব্ধি বল কোন দিকে কাজ করবে, সরি লব্ধ প্রতিক্রিয়া বলটা এই বরাবর কাজ করবে, এই কোণটা হবে ঘর্ষণ কোণ। ঠিক আছে, এবারে সংস্পর্শ তল এবং বস্তু প্রযুক্ত বলের মান এগুলোকে একই রাখা হলো, স্থির রাখা হলো। কি কি বললাম, বস্তু এবং সংস্পর্শ তল ফিক্সড। ঠিক আছে, যে বস্তু আর যে তলের উপর রেখেছি ওটা ফিক্সড হলো, যে বলটা আমি প্রয়োগ করেছি কত এফ পরিমাণ, ওই বলটাও একই থাকবে, বলের মান বাড়ানো চলবে না বা কমানো চলবে না, প্রযুক্ত বলের মান একই। তাহলে কি হবে, ঘর্ষণ বল একই হবে না আলাদা হবে, একই হবে, কারণ সংস্পর্শ তল একই, প্রযুক্ত ঘর্ষণ বলের এই প্রযুক্ত বলের মান একই, কারণ স্থিত ঘর্ষণ বল তোমরা তো জানো যে প্রযুক্ত বলের সঙ্গে সমানুপাতিক হয়। তাহলে প্রযুক্ত বল যদি একই রাখি, স্থিত ঘর্ষণ বলও একই থাকবে, শুধু কি করব, প্রযুক্ত বলের অভিমুখটাকে চেঞ্জ করে দেবো। ঠিক আছে, কিরকম ভাবে না, ধরে নাও প্রযুক্ত বল ছিল তোমার এই দিকে, তার জন্য ঘর্ষণ বল এদিকে উৎপন্ন হলো, লম্ব প্রতিক্রিয়া এদিকে। এবারে আমি বললাম কি প্রযুক্ত বল এইদিকে, তাহলে ঘর্ষণ বল তখন কোন দিকে হবে, বিপরীত দিকে। তাহলে সেক্ষেত্রে লব্ধ প্রতিক্রিয়া কোন দিকে হবে, এইদিকে। তাহলে সেই কোণটা কত হবে, এক্ষেত্রে ঘর্ষণ কোণ ল্যামডাই হবে, কারণ কি কোনো কিছুই তো পরিবর্তন হয়নি, তাই না, শুধু ডিরেকশনটা এফ এর শুধু ডিরেকশন চেঞ্জ হয়েছে, আর তো কিছু হচ্ছে না। এবারে ভাবো এই বলটা এই সামনের দিকে প্রয়োগ করছি, তাহলে এক্ষেত্রে সামনের দিকে প্রয়োগ করলে ঘর্ষণ বল ভিতরের দিকে হবে, তার জন্য একই রকম ভাবে লব্ধ প্রতিক্রিয়া তির্যকভাবে ক্রিয়াশীল হবে। তাহলে এই যে সঞ্চার পথ মানে প্রযুক্ত বলের মান একই রেখে শুধু প্রযুক্ত বলটাকে ওই যে বস্তুটা যে তলে অবস্থিত সেই তলে রেখে তুমি যদি 180 ডিগ্রি কোণে ঘোরাতে, সরি 360 ডিগ্রি কোণে ঘোরাও, তাহলে দেখবে এই লব্ধ প্রতিক্রিয়ার যে সঞ্চার পথ সেটা তোমার এইরকম একটা উল্টানো শঙ্কুর মতন মনে হচ্ছে, তাই না? এটাকে বলা হচ্ছে ঘর্ষণ শঙ্কু। বুঝতে পারলে? জাস্ট এটা ভাবো, এই বস্তুর উপর তুমি এইদিকে বল প্রয়োগ করেছো, তাহলে সেক্ষেত্রে ঘর্ষণ বল বাম দিকে, তাই তো? তাহলে সেক্ষেত্রে লব্ধ প্রতিক্রিয়া কোন দিক, এই বরাবর। এবার প্রযুক্ত বলের মান এইদিকে না করে এদিকে করলে ঘর্ষণ বল কোন দিকে হবে, এদিকে। লব্ধ প্রতিক্রিয়া কোন দিকে হবে, এই বরাবর। তাহলে দেখো ছিল এইদিকে, চলে এলো এদিকে। এরপরে আবার প্রযুক্ত বল এইদিকে করো, ঘর্ষণ বল কোন দিকে হবে, এই বরাবর। লব্ধ প্রতিক্রিয়া কোন দিক, এই দিক। দেখো ছিল এখানে, তারপরে এলো এখানে, তারপরে এলো এখানে। আবার প্রযুক্ত বল এইদিকে প্রয়োগ করো, ঘর্ষণ বল ওইদিকে হবে, লব্ধ প্রতিক্রিয়া ওইদিকে হবে। তাহলে এইরকম ভাবে প্রযুক্ত বলের অভিমুখটাকে জাস্ট 360 ডিগ্রি কোণে ঘোরাচ্ছ। দেখো এখান থেকে শুরু করো, দিয়ে 360 ডিগ্রি কোণে ঘোরাচ্ছ। অমনি কি হচ্ছে, তার সঞ্চার পথটা কার, লব্ধ প্রতিক্রিয়া, এই লব্ধ প্রতিক্রিয়ার সঞ্চার পথটা জাস্ট একদম বৃত্তাকার পথে, মানে এই এন অক্ষকে কেন্দ্র করে 360 ডিগ্রি কোণে ঘুরছে। ঠিক আছে, তাহলে এর ফলে 2λ শীর্ষকোণ বিশিষ্ট 2λ শীর্ষকোণ বিশিষ্ট একটি শঙ্কুর আকার নিচ্ছে, তাই না? এইটাকে আমরা বলছি ঘর্ষণ শঙ্কু। জাস্ট ডেফিনেশন থাকে ঘর্ষণ শঙ্কু কি, তোমাদেরকে এই ছবিটি আঁকতে হবে, ছবিটি এঁকে এখানে বলতে হবে প্রযুক্ত বলের অভিমুখটাকে আমরা যদি একই রেখে, প্রযুক্ত বলের মান একই রেখে বস্তুর উপর প্রযুক্ত বলকে যদি 360 ডিগ্রি কোণে ঘোরাই, তাহলে তোমার লব্ধ প্রতিক্রিয়ার সঞ্চার পথ এটি উল্টানো শঙ্কুর মতন মনে হবে, যার শীর্ষকোণ 2λ বা অর্ধ শীর্ষকোণ ল্যামডা ঘর্ষণ কোণের সঙ্গে সমান। ঠিক আছে, এটিকে ঘর্ষণ শঙ্কু বলা হয়। এরপর আসছি স্থিতিকোণ বা বিরাম কোণ। খুব ইম্পর্টেন্ট, পরীক্ষাতে কোশ্চেন থাকে স্থিতিকোণ বা বিরাম কোণ কাকে বলে, এবং সেখান থেকে তার থাকবে কি বলবো, এটা এখানেও প্রমাণ থাকবে স্থিতিকোণের সঙ্গে ঘর্ষণ কোণ বা ঘর্ষণ গুণাঙ্কের সম্পর্ক, ঘর্ষণ কোণের সঙ্গে স্থিতিকোণের সম্পর্ক আর ঘর্ষণ গুণাঙ্কের সঙ্গে স্থিতিকোণের সম্পর্ক। ঠিক আছে,
স্মৃতিকোণ বা বিরাম কোণ কাকে বলে সেটা আগে বুঝতে হবে। ধরো এরকম একটা নততল, এই একটা নততল, সেই নততলের উপর একটা বস্তুকে তুমি স্থাপন করেছো, এই একটা বস্তুকে তুমি স্থাপন করে দিলে, ঠিক আছে। তাহলে নততলের নতিকোণ সামথিং এটা হবে। এবারে কি করছো, এই বস্তুটাকে যখন তুমি রেখে দিবে, যখন রেখে দিবে কি হয়, হয়তো দেখা গেল নতিকোণের মান এমন হলো বস্তুটা পড়লো না, তাই তো, পড়বে না। এবার নতিকোণের মান আস্তে আস্তে বাড়াতে থাকো, মানে যত এই থিটার ভ্যালুটা বাড়াবে তত কি হবে, বস্তুটা পড়ার উপক্রম করবে। যে মুহূর্তে নততলে রাখা কোনো বস্তু তার নিজস্ব ওজনের জন্য, মানে একে তো কেউ ঠেলছে না, মানে জাস্ট নতিকোণটা বাড়াচ্ছ, অমনি কি হচ্ছে, বস্তুটা নিজে থেকেই নতল বরাবর গড়িয়ে পড়ার উপক্রম করছে, ঠিক আছে। নতলের সেই নির্দিষ্ট নতিমাত্রাকে বলা হচ্ছে বিরাম কোণ বা স্থিতিকোণ, ঠিক আছে। তো আমি ধরে নিচ্ছি এখানে বিরাম কোণ বা স্থিতিকোণটা হচ্ছে থিটা, থিটা হচ্ছে স্থিতিকোণ বা বিরাম কোণ। এখন তুমি এখানে এই যে বললাম না, নিজস্ব ওজনের জন্য নতল বরাবর গড়িয়ে পড়ছে বস্তুটা, ঠিক আছে। তার নিজস্ব ওজনের জন্য বস্তু নতল বরাবর গড়িয়ে পড়ে, তোমাকে এখানে দেখাতে হবে নিজস্ব ওজনটা কিভাবে ক্রিয়াশীল হচ্ছে বস্তুর গতিশীল হওয়ার পিছনে, হ্যাঁ। তো এই ক্ষেত্রে আমরা জানি, এই জায়গাটা খুব ভালো করে বুঝবে, কারণ নলতলে রাখা বস্তুর ক্ষেত্রে সব জায়গায় এই একই রকম ভাবে উপাংশ বিভাজনটা করতে হবে, ঠিক আছে। এই উপাংশ বিভাজনটা একই রকম হবে। দেখো এখানে বস্তুর ওজন এটা খাড়া নিচের দিকে ক্রিয়াশীল হবে, এটা কি এমজি। তাহলে এই এমজি দুটো উপাংশ ভেঙে যাবে, একটা এই বরাবর আর একটা এই দিকে, ঠিক আছে, দুটো উলম্ব উপাংশ। তাহলে একটা উপাংশ এখানে দেখো এই কোণটা যদি থিটা হয়, এটা আমি তোমাদেরকে নিউটনের গতিসূত্রে প্রমাণ করে দিয়েছিলাম, দেখবে এই কোণটা থিটা হলে এই কোণটা থিটা হয়, ঠিক আছে। তাহলে এখানে এমজি যদি হয় তার উপাংশ বিভাজন করে দাও, এইটা হয়ে যাবে এমজি কস থিটা, কারণ এর সঙ্গে থিটা কোণ করে আছে, আর এই দিকের উপাংশটা হবে এমজি সাইন থিটা। তাহলে এবারে ভাবো যে বস্তুটা যখন নতলের উপর রাখছি, নতিকোণ থাকা মানেই এই এমজি সাইন থিটা নতল বরাবর ক্রিয়াশীল হচ্ছে, নতল বরাবর, বস্তুটা গড়িয়ে পড়বে কোন দিকে, নতল বরাবর। তাহলে ওই দিকে এই বলটা প্রযুক্ত হচ্ছে বলেই তো বস্তুটা ওই দিকে যাচ্ছে, তাই না। না বস্তুটা নিচে নিচে কেন যাবে, নিশ্চয়ই এদিকে বল প্রয়োগ হচ্ছে, কে প্রয়োগ করছে, না এই এমজির একটা উপাংশ এমজি সাইন থিটা। এবারে ভাবো যত থিটা বাড়াচ্ছ, থিটা যত বাড়াবে সাইন থিটা জিরোর ভ্যালু, সাইন জিরোর ভ্যালু কত, জিরো। সাইন 1 বাড়ছে, সাইন 2 বাড়ছে, 10 20 30, যত থিটার মান বাড়বে সাইন থিটার ভ্যালু বাড়বে, স্বাভাবিকভাবে এই এমজি সাইন থিটা বলের মানটা বৃদ্ধি পাবে। তাহলে বৃদ্ধি পেতে পেতে একটা সময় যখনই এই বস্তুটা পড়ার উপক্রম করবে, এইদিকে তো তোমার ঘর্ষণ বল সবসময় ক্রিয়াশীল হচ্ছে নাকি, তাহলে ঘর্ষণ বল এটাও বাড়তে থাকবে। বস্তুটা গতিশীল হওয়ার আগে মুহূর্ত পর্যন্ত এমজি সাইন থিটার সঙ্গে ঘর্ষণ বল সমান হবে, সেই জন্যই বস্তুটা গড়িয়ে পড়বে না, তাই তো। তাহলে যখনই এমজি সাইন থিটা, এবারে থিটার মান বাড়াচ্ছ তো, তাহলে এমজি সাইন থিটার মানটা বেড়ে যাবে, তখন কি হবে না ঘর্ষণ বলের থেকে বেশি বল হয়ে যাবে, তখনই বস্তুটা নতল বরাবর গড়িয়ে যাবে, ঠিক আছে। এখানেও তুমি সেই এক্সপেরিমেন্ট করতে পারো যে চলো ঘর্ষণ বল শীত ঘর্ষণ বল অপেক্ষা কম, কিভাবে না, ধরে নাও বস্তুটা নতল বরাবর গড়াতে শুরু করে দিয়েছে, তুমি তারপর নতিকোণটা কমিয়ে দাও, দেখবে বস্তু তখনও গতিশীল আছে, তাই না। তাহলে দেখো একটা নির্দিষ্ট নতিকোণ পর্যন্ত দেখা গেল গতিশীল হলো না, জাস্ট চলতে শুরু করলো, ঠিক আছে। সেই অবস্থায় চলতে শুরু করেছে আর তুমি নতিকোণটা নামিয়ে দিচ্ছ, তখন দেখবে বস্তুর গতিটা কিন্তু বন্ধ হচ্ছে না, তার মানে কি চলো ঘর্ষণ বল কম, সেই জন্য বস্তুটাকে গতিশীল রাখতে পারছে, তাই না। যাই হোক, এখন স্থিতিকোণ বা বিরাম কোণের যে ডেফিনেশন পড়লাম, যে জাস্ট চলতে শুরু করবে, তাহলে জাস্ট চলতে শুরু করবে মানে কি, সেক্ষেত্রে তোমার ঘর্ষণ বল আর এমজি সাইন থিটা সমান হবে। তাহলে বস্তুটি ঠিক চলতে শুরু করবে যখন এফ ইকাল টু এমজি সাইন থিটা হবে, ঠিক আছে। আচ্ছা এবারে দেখো, যখন নতিকোণ থিটা থাকছে তখন এই বস্তুটা যে তলের উপর আছে তার তোমার এটা কোন দিকে হবে, প্রতিক্রিয়া বল এন, সেটা নিশ্চয়ই তলের সঙ্গে লম্ব হবে, স্বাভাবিকভাবে এই বরাবর ক্রিয়াশীল হবে। তাহলে এই এনটা যোগান দেবে কে, না এমজি কস থিটা, কারণ এন এর বিপরীতে কাজ করছে। তাহলে এখানে লিখবো এন ইকাল টু এমজি
কস থিটা। ঠিক আছে, এবার আমরা ঘর্ষণ গুণাঙ্ক সমান কি জানি, যেমন একটু আগে প্রমাণ করলে মিউ সমান কি এফ বাই এন। তাহলে এখানে এফ এর ভ্যালু বসিয়ে দাও এমজি সাইন থিটা, আর এন এর ভ্যালু কত এমজি কস থিটা, কেটে গেল, এটা সমান কি আসবে ট্যান থিটা। তাহলে মিউ সমান ট্যান থিটা। তাহলে আগে কি পড়েছিলে, একটা মিউ সমান ট্যান থিটা হলো, আগে পড়লে মিউ সমান ট্যান ল্যামডা। তাহলে দুটোই তো তোমার এর ক্ষেত্রে যে ঘর্ষণ শঙ্কু থাকবে না তা তো নয়, এর ক্ষেত্রে তো ঘর্ষণ শঙ্কু থাকবে, কারণ এক্ষেত্রে দেখতেই পাচ্ছ এইটা হচ্ছে ঘর্ষণ বল আর এটা হচ্ছে লম্ব প্রতিক্রিয়া বল, দুটোর লব্ধি কোণ দিয়ে কাজ করবে এইদিকে। তাহলে এইটা হবে আর, তার মানে কি এই কোণটা ল্যামডা। তাহলে এমনিতেও আমরা দেখতে পাচ্ছি বিপরীত কোণ হিসাবে থিটা ইকুয়াল টু ল্যামডা হচ্ছে, তাই না? আমি ওইটা থেকে বলছি না, জাস্ট একটা তলের ক্ষেত্রে তুমি জানো মিউ সমান ট্যান ল্যামডা, আবার বিরাম কোণের ক্ষেত্রে পড়লে মিউ সমান ট্যান থিটা। তার মানে কি এটা ইকুয়াল টু ট্যান ল্যামডা, এটা লিখে দাও। তাহলে এই দুটোকে কম্পেয়ার করলেই তুমি কি বলবে, থিটা ইকুয়াল টু ল্যামডা। ঠিক আছে, ঘর্ষণ কোণের সঙ্গে বিরাম কোণ সমান প্রমাণ যদি করতে বলে, তাহলে প্রথমটা তোমরা জানি, এটা যেমন আমি শেষে বললাম যে মিউ সমান ট্যান ল্যামডা, এটা আমরা জানি, আর মিউ সমান ট্যান থিটাটা প্রমাণ করতে হবে। বোঝা গেল? যদি থিটা ইকুয়াল টু ল্যামডা প্রমাণ করতে বলে, তাহলে প্রথমেরটা মিউ ইকুয়াল টু ট্যান ল্যামডা এটা আমরা জানি, আর মিউ সমান ট্যান থিটা এটা প্রমাণ করতে হবে, দিয়ে তারপর বলে দিবে থিটা ইকুয়াল টু ল্যামডা। ঠিক আছে, এরপরে আসছি দেখো নদতলে রাখা কোনো বস্তুর সাম্য। এখান থেকে একটা কোশ্চেন থাকে, 3 নম্বরের কোশ্চেন থাকে, খুব কমন, মানে এটা বেশি পড়ে না, আনকমন একটা কোশ্চেন, কিন্তু যদি পড়ে কিছু করার নেই, করতে হবে, কিন্তু খুব কঠিন নয়। ঠিক আছে, এই যে তোমাদের স্থিতিকোণ বা বিরাম কোণের যেরকম আমি থিওরিটা করলাম, তো একই রকম ভাবে থিওরিটা হবে, শুধু একটু ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশনটা একটু বেশি। ঠিক আছে, তো দেখো প্রথমে আমরা এখানে একটা ওই নলতলের উপর বস্তু রাখবো। তো এখানে একটা বস্তুকে এখানে স্থাপন করলাম, এই বস্তু। আচ্ছা, এখানে এই যে এটাকে আমি আলফা বলছি, আলফা কোনটা কি, আলফা কিন্তু গ্রেটার দেন থিটা। থিটা কি বলেছিলাম, থিটা হচ্ছে বিরাম কোণ। ঠিক আছে, থিটা হচ্ছে বিরাম কোণ, ল্যামডাটা বিরাম কোণের থেকে বেশি। বলতো নলতলের উপর রাখা বস্তুটা ওই নলতলের উপর থাকবে? নিশ্চয়ই থাকবে না, কারণ বিরাম কোণের থেকে তো বেশি। বিরাম কোণ হলে জাস্ট গতিশীল হওয়ার উপক্রম করে, বিরাম কোণের থেকে বেশি হওয়া মানেই বস্তুটা গতিশীল হয়ে যাবে। এবারে বলছে না, গতিশীল হতে দেওয়া যাবে না, স্থির অবস্থায় রাখতে হবে। তাহলে স্থির অবস্থায় রাখতে হলে স্বাভাবিকভাবেই বুঝতে পারছো এই দিকে একটা বল প্রয়োগ করতে হবে, তাই তো? তাহলে আমি আগে প্রথমে এই কন্ডিশনে ওজনের উপাংশগুলো দেখিয়ে দিই। তাহলে এই দিকে ক্রিয়াশীল হবে খাড়া নিচের দিকে এমজি, খাড়ার নিচের দিকে ক্রিয়াশীল হবে এমজি। আচ্ছা, এর সঙ্গে এই তলের সঙ্গে ক্রিয়াশীল হবে লম্ব বরাবর ওজন, এই সরি লম্ব প্রতিক্রিয়া বলটা এন, এই দিকে ক্রিয়াশীল হবে এন। এই কোণটা আলফা হলে এই কোণটা, আচ্ছা এখানে আলফা নয়, অ্যাকচুয়ালি আমি এটাকে থিটাই বলি, বুঝেছো? জাস্ট বোঝানোর জন্য আমি এটা বললাম যে আলফা গ্রেটার দেন থিটা, আমি এটা থিটা বলি। এটা আমি বলে দিলাম কি থিটাটা কিন্তু বিরাম কোণের থেকে বেশি, এই থিটাটা বিরাম কোণের থেকে বেশি, এটা মনে রাখবে। তাহলে এই কোণটাও থিটা হবে, এখানে তোমার উপাংশ যেমন ভেঙেছিলাম এইদিকে হয়ে যাবে এমজি কস থিটা, আর এই বরাবর হয়ে যাবে এমজি সাইন থিটা। ঠিক আছে, এটা পর্যন্ত ক্লিয়ার সবাই? যেমন করেছিলাম আগেরটা, এক্ষেত্রেও তাই। এবারে যেহেতু বস্তুটা নততলটা বিরাম কোণের থেকে বেশি, তাহলে বস্তু কি হবে, এমজি সাইন থিটার জন্য নিচের দিকে গড়িয়ে পড়ার উপক্রম করবে। উপক্রম কেন, গোড়াতে থাকবে। তো যেই সময় গোড়াতে থাকবে সেই দিকে তখন কি হবে, এই বরাবর ঘর্ষণ বল প্রযুক্ত হবে, তাই তো? কিন্তু এই ঘর্ষণ বল এমজি সাইন থিটার থেকে কম, সেই জন্য কি হচ্ছে, বস্তুটা নিচের দিকে গড়িয়ে পড়ছে।
তো সেই গড়িয়ে পড়াটাকে আটকাতে হবে, অর্থাৎ এটাকে সাম্য অবস্থায় রাখতে হবে। তো রাখার জন্য আমি এই বরাবর একটা বল প্রয়োগ করছি। এই বরাবর কত বল প্রয়োগ করছি, ধরো এইখানে যে কোণে বলটা প্রয়োগ করছি সেই কোণটা হচ্ছে আলফা। ঠিক আছে, এবারে দেখো মানে আলফার উপাংশ বিভাজন, মানে এতক্ষণ পর্যন্ত প্রত্যেকটা উপাংশ বিভাজন বোঝা গেল। তো এবারে একসঙ্গে যদি ভাবতে যাও তখন কিন্তু একটু জটিল লাগবে। আমি এই জন্য স্টেপ বাই স্টেপ দেখালাম। প্রথমে এমজির উপাংশ বিভাজন করলাম, তার জন্য বস্তু নিচের দিকে গতিশীল হয়ে যাবে, তখন ঘর্ষণ বল বিপরীত দিকে কাজ করবে। ঠিক আছে, এরপরে বস্তুটাকে স্থির অবস্থায় রাখার জন্য বস্তুর উপর এফ পরিমাণ বল নদতলের সঙ্গে আলফা কোণে ক্রিয়াশীল করছে। ঠিক আছে, তখন কি হবে, এই এফের আবার দুটো উপাংশ বিভাজন হয়ে যাবে, দুটো উপাংশে বিভক্ত হয়ে যাবে। এই এফ বরাবর ক্রিয়াশীল হবে তোমার এফ কস আলফা, আর এই বরাবর হবে এফ সাইন আলফা। ঠিক আছে, এখানে দুটো কেস আছে। এই যে বলটা আমি প্রয়োগ করলাম, এই বলটা প্রয়োগ করার ফলে বস্তুটা হয় নলতল বরাবর উপরের দিকে উঠতে শুরু করবে বা নিচের দিকে জাস্ট নামতে শুরু করবে। মানে আমি প্রযুক্ত বলটা প্রয়োগ করে বস্তুটাকে স্থির অবস্থায় রাখছি। ঠিক আছে, স্থির অবস্থায় রাখছি, কিন্তু স্থির অবস্থায় থাকলেও বলের মান একটু বেশি হলে উপরের দিকে উঠার উপক্রম করবে, আবার যদি একটু কম হয়ে যায় তাহলে নিচের দিকে নামার উপক্রম করবে। তাহলে এইটার উপর ডিপেন্ড করে ঘর্ষণ বলের অভিমুখটা হয় উপরের দিকে নয় নিচের দিকে। সেক্ষেত্রে ওই একই ব্যাপার ভাবতে হবে। যদি বস্তু গতিশীল হয় উপরের দিকে, মানে উপরের দিকে যদি উঠার উপক্রম করে, তাহলে ঘর্ষণ বল তখন কোন দিকে হবে, নিচের দিকে। আবার ধরে নাও যদি নিচের দিকে উপক্রম করে, তখন ঘর্ষণ বল উপরের দিকে। মানে আমি এইটা যেটা করেছি সেটা হচ্ছে কি, বস্তুটা এই নিম্নমুখী মানে নিচের দিকে নামার উপক্রম করছে। ঠিক আছে, দুটো কেস আছে, তোমাদের কিন্তু সেটা বুঝতে হবে যে দুটোই এখানে করে দেওয়া আছে। তো আমি যেটা করছি, বস্তুটা নতল বরাবর নামার উপক্রম করছে। যদি নামছে না, কিন্তু নামার উপক্রম করছে। তাহলে উপক্রম যদি করে, তাহলে সেই অবস্থায় এই এমজি সাইন থিটার সঙ্গে নিশ্চয়ই এ প্লাস এফ কস আলফা সমান হবে। তারপরে আমি এটা লিখবো এফ প্লাস ক্যাপিটাল এফ কস আলফা ইকাল টু এমজি সাইন থিটা, তাই তো? এটা 1 নম্বর সমীকরণ। আর একটা তুমি দেখো এই বরাবর কি পাচ্ছ, এন প্লাস এফ সাইন আলফা ইকাল টু এমজি কস থিটা। ঠিক আছে, এটা 2 নম্বর সমীকরণ। ঠিক আছে, এবারে এই 1 নম্বর সমীকরণ থেকে আমরা যদি লিখি এফ সমান কি মিউ এন, মিউ, আচ্ছা তার আগে এখানে এন সমান বের করে নিই। এটা এন সমান বের করে নিই এই সমীকরণ থেকে। এন সমান কত হবে, এমজি কস থিটা মাইনাস এফ সাইন আলফা। এইটাকে 2 নম্বর সমীকরণ দাও, এটা বাদ দাও। ঠিক আছে, এবারে কি করবে, এই 1 নম্বর সমীকরণ থেকে এফ এর জায়গায় আমি লিখব মিউ এন প্লাস এফ কস আলফা ইকাল টু এমজি সাইন থিটা। ঠিক আছে, এবারে কি করলাম, মিউ এন এর জায়গায়, এবারে জাস্ট ক্যালকুলেশন, আর কিছু নেই এটার মধ্যে। এবারে শুধু ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন, আর এর মধ্যে কোনো ফিজিক্স পাবে না। জাস্ট এন এর ভ্যালুটা এখানে বসিয়ে দাও, এমজি কস থিটা মাইনাস এফ সাইন আলফা প্লাস এফ কস আলফা ইকাল টু এমজি সাইন থিটা। ঠিক আছে, আচ্ছা এবার এখান থেকে মিউ দিয়ে গুণ করে দাও, মিউ এমজি কস থিটা মাইনাস মিউ এফ সাইন আলফা প্লাস এফ কস আলফা ইকাল টু এমজি সাইন থিটা। ঠিক আছে, এবার এখান থেকে এফ কমন নিয়ে নাও, তাহলে এফ কমন নিলে এফ কস আলফা মাইনাস মিউ সাইন আলফা, তাই না, ইকাল টু এদিক থেকে এই এমজি আর এই এমজি যদি কমন নিয়ে নাও, এমজি সাইন থিটা মাইনাস মিউ কস থিটা। ঠিক কি না?
ঠিক আছে, জাস্ট এদিক ওদিক করে এটা কমন নিয়ে নাও। তোমাকে বের করতে হবে এফ, এফ এর ভ্যালুটা বের করতে হবে আর কি, এটা মাথায় রাখতে হবে তোমাকে। তাহলে এবারে এখান থেকে এক কাজ করো, ওই আমরা মিউ সমান জানি না ট্যান ল্যামডা, মিউ সমান তো ট্যান ল্যামডা, তাহলে এখানে সেটা বসিয়ে দেবো। তাহলে এফ কস আলফা মাইনাস মিউ, মিউ সমান কি ট্যান ল্যামডা বলা হয়, ট্যান ল্যামডা সমান কি সাইন ল্যামডা বাই কস ল্যামডা। তাহলে একবারে লিখে দিলাম, এটা তোমরা বসাবে, আমি আর এই স্টেপটা জাম্প করে দিচ্ছি। সাইন ল্যামডা বাই কস ল্যামডা ইন্টু সাইন আলফা ইকাল টু এমজি সাইন থিটা মাইনাস মিউ, মিউ এর জায়গায় একই রকম সাইন ল্যামডা বাই কস ল্যামডা, সাইন ল্যামডা বাই কস ল্যামডা ইন্টু কস থিটা। ঠিক আছে, আচ্ছা এবারে এখানে এ করে দাও ভগ্নাংশের বিয়োগ, তাহলে এখানে কি হবে কস আলফা কস ল্যামডা মাইনাস সাইন আলফা সাইন ল্যামডা ডিভাইডেড বাই কস ল্যামডা, যে কস ল্যামডাটা আমি এখন লিখছি না, এমজি এক্ষেত্রেও সাইন থিটা কস ল্যামডা মাইনাস কস থিটা সাইন ল্যামডা ডিভাইডেড বাই কস ল্যামডা, কস ল্যামডা বাদ হয়ে যাচ্ছে বই পক্ষ থেকে। তাহলে স্বাভাবিকভাবে এখানে তুমি পেয়ে যাচ্ছ দেখো এফ কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি, মানে কি কস অফ এ প্লাস বি, তার মানে এখানে আলফা প্লাস ল্যামডা এটা ইকাল টু এমজি, দেখো সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি, সাইন অফ কি হবে থিটা মাইনাস ল্যামডা। ঠিক আছে, জাস্ট এখানে এফ সমান বের করো, তো এফ সমান এমজি ইন্টু সাইন থিটা মাইনাস ল্যামডা ডিভাইডেড বাই কস আলফা প্লাস ল্যামডা। ঠিক আছে, এইটি হলো রাশিমালা, এইটি হলো রাশিমালা। এবারে জিজ্ঞেস করবে এই এফ এর মিনিমাম ভ্যালু কত, যে বলের জন্য নতল বরাবর বস্তুটা কি হবে কোন দিকে পড়ার উপক্রম করছে, উপর দিকে না নিচের দিকে, নিচের দিকে। তাহলে বলের মান সর্বনিম্ন কত মানের বল প্রয়োগ করলে বস্তুটা জাস্ট নিচের দিকে পড়ার উপক্রম করবে, সেই বলটা বের করতে হবে। তাহলে সেই বলতো এফ এর মান মিনিমাম কখন হবে, এফ ইকাল টু এফ মিন হবে কখন, যখন দেখো এমজি তো কনস্ট্যান্ট, এম কনস্ট্যান্ট জি কনস্ট্যান্ট, আচ্ছা এখানে থিটা নতলের নতি কোণ সেটা কনস্ট্যান্ট, আর ল্যামডাটা তো তোমরা জানো ঘর্ষণ কোণ, তাই না, সেটা কি পরিবর্তন হবে, নির্দিষ্ট বস্তুর ক্ষেত্রে পরিবর্তন হবে না, তার মানে সেটাও কনস্ট্যান্ট, তাই তো। তাহলে এফ এর মান পরিবর্তন হতে পারবে যখন তুমি এই যে কোণে বলটা প্রয়োগ করছো, কোন কোণে, আলফা কোণে, এই কোণটা মানে বলের মানটা, বলের মান একই রেখে শুধু থিটাটা এই আলফাটা দেখো বিভিন্ন কোণে করো, তখনই দেখো এফ এর মানটা চেঞ্জ হবে। আর সেখান থেকেই তুমি দেখতে পাচ্ছ রাশিমালাতে সেটাই এসছে যে এখানে ল্যামডা কনস্ট্যান্ট হলেও আলফা তো পরিবর্তনশীল, তাহলে আলফা মান বাড়তে বা কমাতে মানে বাড়াতে বা কমাতে কমাতে একটা সময় আসবে যখন কি হবে এফ এর মানটা মিনিমাম হয়ে যাবে। সেটা কখন হবে না, যখন cos আলফা প্লাস ল্যামডা এটা ইকুয়াল টু ম্যাক্সিমাম হবে, তাই তো, কারণ নিচটা ম্যাক্সিমাম হলে তবেই তো পুরোটা মিনিমাম হবে নাকি। তাহলে ম্যাক্সিমাম ভ্যালু কত না 1, তাহলে এটা কি হয় না এই cos কত ডিগ্রির ভ্যালু 1 হয়, cos 0, তো স্বাভাবিকভাবে আলফা প্লাস ল্যামডা ইকুয়াল টু 0 হবে, অতএব আলফা ইকুয়াল টু কত মাইনাস ল্যামডা, মানে ঘর্ষণ কোণ যেটা তুমি পেয়েছো ঘর্ষণ কোণের সমান কোণে, মানে ঘর্ষণ কোণ যেদিকে থাকবে তার বিপরীত দিকে ঘর্ষণ কোণের সমান করে তুমি যদি বস্তুটাকে এফ পরিমাণ বল প্রয়োগ করো তাহলে ন্যূনতম এমজি সাইন থিটা মাইনাস ল্যামডা বল প্রয়োগ করে বস্তুটাকে ঠিক সাম্যাবস্থায় রাখতে পারবে, এবং এই অবস্থাটা কি হবে বস্তুটা নিচের দিকে পড়ার জাস্ট উপক্রম করবে। ঠিক আছে, তাহলে এইটা হলো একটা কন্ডিশন। ঠিক আছে, এরপরে আর একটা কন্ডিশন আছে, আচ্ছা এখানে আর একবারে বলে দিই এফ মিনটা কত, অতএব এফ মিন এটা সমান কত হবে এমজি ইন্টু সাইন থিটা মাইনাস ল্যামডা, এইটি হবে এফ মিনের ভ্যালু, সর্বনিম্ন বলের মান। ঠিক আছে, আচ্ছা নেক্সট আসবো আমরা
এর পরের অংশটা মানে বলের মান এমন প্রয়োগ করলে বস্তুটা জাস্ট উপরের দিকে ওঠার উপক্রম করবে। ছবিটি যা আছে একদম হুবহু একই হবে। আমি কি বললাম, যখনই উপরের দিকে উঠার উপক্রম করবে এখানে যে ঘর্ষণ বলটা ছিল সেই ঘর্ষণ বলটা উপরের দিকে না ক্রিয়াশীল হয়ে ক্রিয়াশীল হবে কোন দিকে, নিচের দিকে, এই দিকে, তাই তো। যখন এই বস্তুটা উপরের দিকে উঠার উপক্রম করবে ঘর্ষণ বল নিচে যা ছিল তাই আর কি হবে, পুরোটা একই থাকছে। শুধু এবারে এই ইকুয়েশন গুলো নিশ্চয়ই চেঞ্জ করে নিতে পারবে। ইকুয়েশনটা কি লিখবে, এফ কস আলফা ইকাল টু এম জি প্লাস এফ। এই যে এফটা ছিল এখানে শুধু এফটা যোগ হয়ে যাবে, বুঝতে পারলে। দিয়ে জাস্ট ইকুয়েশনটা যেমন আছে একই রকম ভাবে একই প্রসেসে সলিউশন করো, এখান থেকে এফ এর মান বেরিয়ে যাবে। বই পড়া আছে, আমি হিন্ট দিয়ে দিলাম, এটা কিন্তু তোমরা করে নিয়ে আসো, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা করব নততল বরাবর কোনো বস্তুর ত্বরণ। মানে ধরে নাও কোনো একটা বস্তু নততলের উপর রাখা আছে, নততলের বিরাম কোণটা অপেক্ষা তার এটা বেশি, নতি কোণটা বেশি, তাহলে কি হবে, নতল বরাবর বস্তুকে ছেড়ে রেখে দিলে সে তো গড়িয়ে পড়বে, এবং যত গড়িয়ে পড়বে সেটা কি একটা ত্বরণ নিয়ে গড়িয়ে পড়বে। তাহলে নততল বরাবর কখন কোনো বস্তুকে তুমি ছাড়বে তাহলে ক্রমশ তার বেগটা তো বৃদ্ধি পাবে, তাহলে বৃদ্ধি পাবে মানে ত্বরণ আছে, তাহলে সেই ত্বরণের ভ্যালুটা কত সেটা তোমাকে ক্যালকুলেশন করতে হবে, ঠিক আছে। একটা রাশিমালা আছে, এটা মুখস্থও রাখতে পারো, আর যদি মুখস্থ না থাকে চট করে বের করার একটা টেকনিক তোমাকে শিখে রাখতে হবে, ঠিক আছে। তো সেটা কিভাবে, আমরা এই যে উপাংশ বিভাজনটা করেছিলাম মানে প্রথম বিরাম কোণ বা স্মৃতিকোণের প্রমাণ করার সময় একদম সেম। এই দেখো এটা হচ্ছে তোমার নততল, এই নততলের উপর তুমি একটা বস্তুকে তুমি জাস্ট এখানে স্থাপন করলে, ঠিক আছে। তো এর ওজন যেমন হবে, এখানে তুমি থিটা বলে নাও, থিটা, তাহলে তার ওজন কি হবে, খাড়া নিচের দিয়ে কাজ করবে। আর এখানে যে প্রতিক্রিয়া বলটা সেটা তোমার এন, এটা এই দিকে, তাহলে এই কোণটা থিটা হলে আমি বলেছি এই কোণটা থিটা হবে, তাহলে এই দিকের উপাংশটা কত হচ্ছে এমজি কস থিটা, আর এই দিকের যে উপাংশটা হবে এমজি সাইন থিটা। এবারে এই যে থিটা, এই যে থিটাটা কিন্তু বিরাম কোণ অপেক্ষা বেশি, তাহলে বেশি মানেই কি বস্তুটা তখন কিন্তু নতল বরাবর গড়িয়ে পড়বে, তখন কিন্তু স্থিতঘর্ষণ বল কাজ করবে না, এখানে ক্রিয়াশীল হবে জলঘর্ষণ বল, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে বস্তুটা নতল বরাবর গড়িয়ে পড়ছে মানে এখানে চলঘর্ষণ বল ক্রিয়াশীল হবে, তাহলে ঘর্ষণ গুণাঙ্ক যেটা হবে সেটা কিন্তু চলঘর্ষণ গুণাঙ্ক। তাহলে বুঝতেই পারছো বস্তু যখন এইদিকে গড়িয়ে পড়ছে তাহলে ঘর্ষণ বল ক্রিয়াশীল হবে এইদিকে, তাহলে সেই ঘর্ষণ বলটাকে আমরা এখানে এফ ডট বলছি, চলঘর্ষণ বল। তাহলে বস্তুর উপর ক্রিয়াশীল লব্ধি বল, লব্ধি বলটা কত হবে, লব্ধি বল, লব্ধি বল ইকাল টু কত, কোন দিকে গতিশীল হচ্ছে এইদিকে, তাহলে এই বলটা বেশি এমজি সাইন থিটা, আর তাকে বাধা দিচ্ছে কে, ঘর্ষণ বল এফ ডট। আর লব্ধি বল ইকাল টু এম এ, মানে বস্তুটা যদি এ ত্বরণে নিচের দিকে নামে তাহলে লব্ধি বল ইকাল টু নিউটনের দ্বিতীয় গতিসূত্র অনুযায়ী জানি এফ ইকাল টু এম এ সমান কত এমজি সাইন থিটা মাইনাস এফ ডট। এবার এফ ডট সমান কি মিউ এন, তাহলে এখানে ঘর্ষণ গুণাঙ্ক আমি লিখবো মিউ ডট ইন্টু এন, এন সমান কত এমজি কস থিটা, তাহলে এখানে মিউ ডট এন, এন এর জায়গায় লিখে দিচ্ছি এমজি কস থিটা, ঠিক আছে। এবার এখান থেকে এমজি কমন নিয়ে নিচ্ছি, এমজি কমন নিয়ে নিলাম, তাহলে কি আসলো সাইন থিটা মাইনাস মিউ ডট কস থিটা। তাহলে এখান থেকে এম এম দেখো বই পক্ষে বাদ হয়ে যাচ্ছে, তাহলে অতএব ত্বরণ এ ইকাল টু কত জি ইন্টু সাইন থিটা মাইনাস মিউ ডট কস থিটা, ঠিক আছে। এই যে ইকুয়েশনটা তুমি পেলে ত্বরণের রাশিমালা, এখান থেকে তুমি বলে দিতে পারবে, দেখো তো এই টার্মটা আমি যদি তোমাকে বলি যে এই অংশটা ভুলে যাও, এই অংশটা শুধু এ সমান জি সাইন থিটা, এটা পড়েছো কি পড়নি, প্রমাণ একই রকম হবে, জাস্ট এখানে যখন ঘর্ষণহীন বলবে
তখন কি মিউ ডটের ভ্যালুটা 0 হয়ে যাবে, মানে এই টার্মটা পুরো 0 হয়ে যাবে, তখন a ইকুয়াল টু জি সাইন থিটা এটা আসবে। ঠিক আছে, এটাই হচ্ছে ব্যাপার। আচ্ছা, এবারে যদি অমসৃণ হয় তখন তোমার মিউ ডটের ভ্যালুটা থাকছে, তখন a ইকুয়াল টু জি ইন্টু সাইন থিটা মাইনাস মিউ কস থিটা, এটা মনে রাখবে। এবারে দেখো মজার ব্যাপারটা এখানে, বস্তুটাকে তুমি নিচের দিকে যখন গড়িয়ে আসছে তখন তো এইটা বললে, এবারে বলো না একটা বস্তুকে নতল বরাবর তো উপরের দিকেও ঠেলে দিতে পারো, উপরের দিকে যখন ঠেলে দিবে তখন কি হবে, আস্তে আস্তে মানে সে তো তার বেগটা কমতে থাকবে, মানে মন্দন থাকবে। যেমন ধরো তোমরা বলতে কি যে একটা বস্তু উপরের দিকে উঠছে, তখন গতির সমীকরণ লিখতে কি ভি ইকাল টু ইউ মাইনাস জিটি। আবার যখন নিচ দিকে নামছে তখন কি বলতে ভি ইকাল টু ইউ প্লাস জিটি। তাহলে এখানে হয়তো তোমাদের ওই ধারণা অনুযায়ী ভাবতে পারো যে এ যখন নিচের দিকে নামছে, ওটা যদি ভাবো নিচের দিকে নামছে মানে কি জি প্লাস, তাহলে সেক্ষেত্রে তুমি যদি এটি প্লাস করে দাও তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। ঠিক আছে, এখানে কিন্তু অভিকর্ষ ত্বরণের ব্যাপারটা নয়, ঘর্ষণ বলের অভিমুখটা কোন দিকে হচ্ছে সেটার উপর ডিপেন্ড করে এই ত্বরণটা নির্ণয় হচ্ছে। ঠিক আছে, তুমি জাস্ট একটু দেখো যে যখনই তুমি বস্তুটাকে উপরের দিকে ঠেলবে, মানে এটাকে যদি উপরের দিকে গতিশীল করো এই ত্বরণে যদি যায়, তাহলে সেক্ষেত্রে কি হবে, ঘর্ষণ বলটা তখন কোন দিকে কাজ করবে, নিচের দিকে। তাহলে লব্ধি বলটা তখন কত হচ্ছে, যোগ হয়ে যাচ্ছে, তাই না? তাহলে পুরো ইকুয়েশনটা জাস্ট সাইন থিটা প্লাস মিউ ডট কস থিটা এইটি আসবে। ঠিক আছে, দেখো এই রিলেটেড তোমাদের একটা অঙ্ক এখানে দেখো, একটি বস্তুকে একটি অমসৃণ তলের উপর রাখা আছে, অনুভূমিক তলের সঙ্গে নতিকোণ বাড়াতে বাড়াতে 30 ডিগ্রি করা হলে বস্তুটি পিছলে পড়তে শুরু করে। ঠিক আছে, পরবর্তী 4 সেকেন্ডে বস্তুটি তল বরাবর বেয়ে 12 মিটার নেমে আসে, বস্তু এবং তলের মধ্যে স্থিতঘর্ষণ এবং চলঘর্ষণ গুণাঙ্কের মান কত? ঠিক আছে, তাহলে একটা বস্তুকে অমসৃণ তলের উপর রাখা আছে, অনুভূমিক তলের সঙ্গে নতিকোণ বাড়াতে বাড়াতে 30 ডিগ্রি করা হলে বস্তুটি পিছলে পড়তে শুরু করে। তার মানে কি এই 30 ডিগ্রিটা কি তার বিরাম কোণ বা স্থিতিকোণ, মানে কি 30 ডিগ্রি করলেই সে গড়িয়ে পড়ার উপক্রম করছে। ঠিক আছে, এটা তোমার। আচ্ছা, এরপরে তাহলে এখানে যদি ছবিটা আঁকা হয়, এটা যদি ছবি আঁকো ওই একই রকম, এই বস্তু সরি এখানে না এঁকে একদম সর্বোচ্চ বিন্দুতে আঁকতে হবে, এইখানে আঁকতে হবে, এই জায়গায় বস্তুটা আছে। ঠিক আছে, তাহলে এখানে উপাংশ বিভাজন একই হবে, মানে উপরে আছে মানে উপাংশ বিভাজন আলাদা তা কিন্তু নয়, একই রকম। এই কোণটা থিটা, এটা এমজি, এটা এমজি কস থিটা, আর এই দিকে ক্রিয়াশীল হবে এমজি সাইন থিটা, এইদিকে ক্রিয়াশীল হবে এন, আর এই বরাবর ক্রিয়াশীল হবে এফ। তাহলে বস্তুটা যখন পড়তে শুরু করছে, জাস্ট পড়তে শুরু করছে, তখন স্থিতঘর্ষণ গুণাঙ্ক, স্থিতঘর্ষণ এবং চলঘর্ষণ বলেছে, তাহলে স্থিতঘর্ষণ গুণাঙ্ক মিউ সমান কি জানি আমরা, মিউ সমান ট্যান থিটা, বিরাম কোণ বা স্থিতিকোণ, থিটাটা কত এখানে 30 ডিগ্রি, তাহলে ট্যান 30 ডিগ্রির ভ্যালু কত 1/√3। তাহলে এখান থেকে স্থিতঘর্ষণ গুণাঙ্কটা পেয়ে গেল। কিন্তু চলঘর্ষণ গুণাঙ্কটা বের করার জন্য কিভাবে করবে দেখো, বলেছে তারপরে বলছে পরবর্তী 4 সেকেন্ডে বস্তুটি নলতল বরাবর 12 মিটার নেমে আসে, বস্তু এবং নলতলের মধ্যে স্থিতঘর্ষণ এবং চলঘর্ষণ গুণাঙ্কের মান কত? তাহলে যখন নিচের দিকে নেমে আসবে তখন কি হবে, তার একটা ত্বরণ থাকবে, তাই তো? তাহলে সেই ত্বরণটা তোমাকে বের করে নিতে হবে। ত্বরণ এ সমান আমরা কি জানি, যখন নিচের দিকে নেমে আসে তখন জি ইন্টু সাইন থিটা মাইনাস মিউ ডট কস থিটা, তাই তো? তাহলে এখানে থিটার ভ্যালুটা জানো আর জি এর ভ্যালু জানো, জি এর ভ্যালু কিছু বলা না থাকলে 9.8 বসাতে হবে, সাইন থিটা মানে হাফ মাইনাস মিউ ডট কস থিটা মানে কত √3/2। তাহলে এটা 9.8 মানে কত ডিভাইডেড বাই 2, 9.8 ডিভাইডেড বাই 2 4.9 ইন্টু 1 মাইনাস মিউ ডট ইন্টু √3, এটা হবে এর ভ্যালু। এখান থেকে মিউ ডট বের করতে হবে কিভাবে, দেখো এটা বলে দিয়েছে 4 সেকেন্ডে 12 মিটার নেমে আসছে, তার মানে কি এস ইজ ইকাল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, এই ফর্মুলা অনুযায়ী
এস এর ভ্যালু তোমার কত 12 মিটার, ইউ তো 0 স্থির অবস্থা থেকে আসছে, হাফ এ ইন্টু টি স্কোয়ার, টি এর ভ্যালু কত 4 সেকেন্ড, 4 4 16, তাই তো? তাহলে এখান থেকে এ এর ভ্যালুটা পেয়ে যাবে, এটা 16 মানে এখান থেকে এটা কেটে দিলে কত হচ্ছে 8, তাহলে এ ইকাল টু 12/8 মানে কত 3/2, 3/2। তাহলে সেই ভ্যালুটা তুমি এখানে পুট করে দাও 3/2, তাহলে সেখান থেকে মিউ ডট পারবে বের করতে, বুঝলি? ঠিক আছে, জাস্ট এই যে ফর্মুলাটা ত্বরণ নির্ণয়ের, সেই ফর্মুলা থেকে এই অঙ্কটা করতে পারবে এইভাবে, ঠিক আছে? বাকি এই 2 এর অঙ্কটাও করে রাখবে। একটি বস্তুকে দেখো এখানে দেওয়া আছে, একটি বস্তুকে তোমার নতল বরাবর স্থির অবস্থায় রাখতে যে পরিমাণ বলের প্রয়োজন হয়, ওই অঙ্কটা একটু করবে। আর এইটাও 3-এরটা স্টার দিয়ে রাখো, 3-এর অঙ্কটা। 5 কেজি ভরের একটি বস্তুকে 30 ডিগ্রি নতি করে নতল বরাবর ঠেলে দেওয়া হলো। বস্তুটি উপরের দিকে উঠতে যে সময় লাগে তার নিচে নামতে তার অর্ধেক সময় লাগে। মানে এই যে আমি ত্বরণটা বলেছিলাম, ত্বরণের রাশিমালাটা জাস্ট উপরের দিকে ওঠার সময় প্লাস হবে, নিচের দিকে নামার সময় মাইনাস হবে, সেটা ধরে তোমাকে অঙ্কটা করতে হবে, ঠিক আছে? আচ্ছা, তারপরে এখানে দেখো 5-এর অঙ্কটা, এটাও স্টার দিয়ে রাখো। ফাই নতিকোণের একটি নতল বরাবর একটি মুদ্রা সমবেগে নামছে, সমবেগে নামছে মানে এখানে ত্বরণ থাকবে না, ঘর্ষণ বলের সঙ্গে এমজি সাইন থিটা সমান হবে। মুদ্রাটি ওই তলের উপর ইউ বেগে ঠেলে দিলে প্রমাণ করো মুদ্রাটি এত দূরত্ব গিয়ে থেমে যাবে। মুদ্রাটি থেমে যাওয়ার পর আর নিচে নামবে না, ঠিক আছে? মানে কি, সেখানে তোমার বলের উপাংশটা দেখিয়ে দিতে হবে, শীত ঘর্ষণ বল অপেক্ষা নিচের দিকে এমজি সাইন থিটা বলটা তোমার কম হচ্ছে, ঘর্ষণ বল বেশি। এবারে আবর্ত ঘর্ষণটা বলে দিই। আবর্ত ঘর্ষণটা কি? এটা হচ্ছে স্থিত ঘর্ষণ বা চল ঘর্ষণের মতো, যেমন আপেক্ষিক গতি থাকলে তবে ঘর্ষণ বলটা উৎপত্তি হতো, এক্ষেত্রে আবর্ত ঘর্ষণের ক্ষেত্রে কি হয়, একটা অক্ষ বা বিন্দু স্থির থাকবে, তাকে কেন্দ্র করে আর একটা বস্তু আবর্তন করবে, তখন এই আবর্ত ঘর্ষণটা উৎপত্তি ঘটবে। যেমন ধরো স্থিত ঘর্ষণ বা চল ঘর্ষণের ক্ষেত্রে সংস্পর্শ তলটা কনস্ট্যান্ট থাকতো, মানে দুটো বস্তুকে ধরে নাও একটা তলের উপর দিয়ে ঘষে নিয়ে যাচ্ছ, সংস্পর্শ তলটা কনস্ট্যান্ট। কিন্তু আবর্ত ঘর্ষণের ক্ষেত্রে সংস্পর্শ তলটা প্রতি মুহূর্তে পরিবর্তন হয়। তুমি একটু ভাবো, সাইকেলের চাকা যখন তুমি সাইকেলটা চালাচ্ছ, মাটির রাস্তাকে যে স্পর্শ করছে, প্রতি মুহূর্তে সাইকেলের চাকার স্পর্শতলটা চেঞ্জ হচ্ছে, ঠিক আছে? তো এখানে তোমার ঘর্ষণ বলটা ক্রিয়াশীল হয়। এবারে কি করে এই আবর্ত ঘর্ষণটা উৎপত্তি হয় সেটা তোমাদেরকে একটু ভালো করে বুঝতে হবে। মানে কিরকম, তোমরা জানো এটা যদি চাকাটা যদি একটু হাওয়া যদি কম থাকে তাহলে ভালো বুঝতে পারবে আবর্ত ঘর্ষণের উৎপত্তিটা। তোমরা জানো সাইকেলের চাকাতে যদি খুব বেশি পরিমাণ হাওয়া দেওয়া থাকে, মানে টিপে যদি নোয়ানো না যায়, সাইকেলটা চালানো খুব ইজি হয়, ঠিক আছে? কিন্তু যদি হাওয়া কম থাকে তখন দেখো কি চাকা বসে যাচ্ছে, সেই সময় তোমাদের সাইকেলটা চালানো বেশি কঠিন হয়, তাই তো? তুমি একই রাস্তার উপর দিয়ে যাচ্ছ, একই চাকা, অথচ হাওয়া থাকলে তোমার ইজি হচ্ছে, বাধা বল কম, আর হাওয়া কম থাকলেই দেখছো কি কঠিন লাগছে, বাধা বল বেশি। এখন কোশ্চেন হলো কেন? তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো বাধা বল হিসাবে এখানে ঘর্ষণ বল কাজ করবে, কিন্তু ঘর্ষণ বলটা স্থিত ঘর্ষণ বা চল ঘর্ষণ নয়, এটা হচ্ছে আবর্ত ঘর্ষণ বল। সেটা কিরকম না, ধরে নাও এরকম তোমার যদি হাওয়াটা পুরো দেওয়া থাকে ভর্তি করে, তাহলে জাস্ট এরকম একটা রাউন্ড হয়ে যাবে, চাকাটা এরকম একদম গোল। তাহলে সংস্পর্শ তল মাটির এই যে অংশটাই সংস্পর্শ করে আছে, এটা খুব কম হবে, ঠিক আছে? এবারে যখনই তোমার কি হচ্ছে হাওয়াটা কম আছে, তখন কি হবে বলো তো, এই চাকাটা একটু এরকম ভাবে বসে যাবে না, মানে এই অংশটা থাকবে না, এইরকম হবে। তাহলে এই জায়গাটা ছিল গোলাকার, হয়ে গেল ওই জায়গাটায় সমতল, তাই না? তাহলে যত চাকাটা আবর্তন করবে প্রত্যেকটা অংশকে ওই রকম সমতল করে করে যেতে হবে, তার মানে কি তার আকারটাকে ক্রমশ পরিবর্তন করে করে যেতে হবে, ঠিক আছে? তাহলে এখান থেকেই বুঝতে পারছো যে ঘর্ষণ বলের উৎপত্তির কারণ বলেছিলাম, সেখানে কি বলেছিলাম, যে যখনই বিকৃতি ঘটবে তখনই তার বিকৃতিতে বাধা সৃষ্টি করবে,
তখনই বাধা বলটার উৎপত্তি হবে। তাহলে এই জায়গায় কি হচ্ছে, প্রত্যেকটা অংশে, টায়ারের প্রত্যেকটা অংশ যখনই ভূমির সংস্পর্শে আসছে তখনই কি হচ্ছে, গোলাকার আকার থেকে এরকম সমতল আকার হয়ে যাচ্ছে, জায়গাটা বসে যাচ্ছে। ধরে নাও তুমি একটা চাকায় হাওয়া প্রচুর দিয়েছ, সেটা নোয়াতে পারছো না, কিন্তু যে রাস্তার উপর দিয়ে যাচ্ছ সেই রাস্তাটা ধরে নাও নরম, বালির উপর দিয়ে তোমাকে সাইকেলটা চালাতে বললো, তখন দেখবে তোমার খুব কঠিন লাগছে। মানে কি, যখনই তুমি সাইকেলটাকে চালিয়ে নিয়ে যাবে বালিটাকে সরিয়ে সরিয়ে যেতে হচ্ছে। মানে কি, বালিটা দেখবে কি একটা নালার মতন হয়ে যায় না, তার মানে কি দুই পাশের বালিটাকে সরিয়ে সরিয়ে যেতে হচ্ছে, মানে রাস্তা করে যেতে হচ্ছে। অর্থাৎ ওই যে ভূমিটার বিকৃতি ঘটে ঘটে যেতে হচ্ছে, তখনই কি করছে, ভূমি বাধা দিচ্ছে। ঠিক আছে, সেখান থেকে আসছে এই ঘর্ষণ বল। ঠিক আছে, আর এইটাই হচ্ছে তোমার আবর্ত ঘর্ষণ বল। তাহলে আবর্ত ঘর্ষণ বলের উৎসটা বুঝতে পারলে, মানে কি এখানে হয় চাকা, তা নয় ভূমি, তার বিকৃতির ঘটাচ্ছে, আর বিকৃতির ঘটাতেই বাধা সৃষ্টি করছে, এই বাধা থেকেই আসছে ঘর্ষণ বল, আবর্ত ঘর্ষণ বল। তো এক্ষেত্রে এই আবর্ত ঘর্ষণ আর হচ্ছে, ধরো আবর্ত ঘর্ষণ থেকে এরকম হয়তো ভাবতে পারো যে চাকাতে আবর্ত ঘর্ষণ বল বেশি হবে যদি চাকায় খাঁজ বেশি থাকে। ঠিক আছে, খাঁজের সঙ্গে কিন্তু আবর্ত ঘর্ষণের বলের কোনো সম্পর্ক নেই। ঠিক আছে, সেটা কিন্তু স্থিত ঘর্ষণ বল বা চলা ঘর্ষণ বল। ওইটা যত তুমি দেখবে যে সাইকেল ধরে নাও খুব স্পিডে যাচ্ছে, যত স্পিডে যাবে সেক্ষেত্রে স্পিড অফ গতিশীল অবস্থা থেকে যখনই তুমি থামাতে চাইবে, যদি সাইকেলে খাঁজ বেশি থাকে তাহলে কি হবে, খুব তাড়াতাড়ি দাঁড়িয়ে যাবে, আর তা নাহলে কি হবে, স্কিড করবে। ঠিক আছে, তাহলে স্কিড করা মানে তখন চলা ঘর্ষণ বল। আর যখনই থেমে যাচ্ছে, মানে চাকা যতক্ষণ না স্কিড করছে তখন হচ্ছে স্থিত ঘর্ষণ বল। আর যখন চাকা গতিশীল অবস্থায় আছে তখন কিন্তু আবর্ত ঘর্ষণ বল। মানে আবর্ত ঘর্ষণ বল কন্টিনিউয়াসলি প্রয়োগ করবে, মানে চাকা যতক্ষণ গতিশীল হবে ততক্ষণ আবর্ত ঘর্ষণ বল ক্রিয়াশীল হবে। ঠিক আছে, এবারে স্কিড করে গেলেই চল ঘর্ষণ বল, আর স্কিড না করে গতিশীল অবস্থায় যদি থাকে তখন স্থিত ঘর্ষণ বল। আর স্থিত ঘর্ষণ বল যতক্ষণ থাকবে ততক্ষণ তুমি সাইকেল বা মোটর সাইকেলে নিরাপদে তুমি থাকতে পারবে, মানে ততক্ষণ তোমার কন্ট্রোলে থাকবে। স্থিত ঘর্ষণ বল যে জায়গায় ক্রিয়াশীল হবে। হঠাৎ করে দেখা গেল তুমি এমন রাস্তার উপর দিয়ে যাচ্ছ, ধরে নাও পিচ রাস্তার উপর দিয়ে সাইকেল যাচ্ছ ও মোটর সাইকেল নিয়ে যাচ্ছ, গোটা রাস্তাটাই স্পিডে গেছে, কোনো সমস্যা নেই, একটা অংশ রাস্তার উপর মোবিল ঢেলে দেওয়া আছে। ঠিক আছে, তখন কি হচ্ছে, তখন আর স্থিত ঘর্ষণ বল পাচ্ছে না, তখন কি হবে, চাকা স্কিড করে যাবে। আর স্কিড করে যাওয়া মানে জলঘর্ষণ, তখন আর তোমার কন্ট্রোলে নেই, তুমি কিন্তু স্লিপ করে পড়ে যাবে। গাড়ি, যে কোনো ট্রাক বলো যাই হোক, যে কোনো বাস যখনই ধরো রাস্তার উপর দিয়ে যাচ্ছে, শক্ত রাস্তার উপর দিয়ে যাচ্ছে, স্থিত ঘর্ষণ বল পাচ্ছে, সুন্দর গাড়িটা চলে যাবে। কারণ কি, মাটির উপর বল প্রয়োগ করবে, মাটি প্রতিক্রিয়া বল দিচ্ছে, সামনের দিকে এগিয়ে যাবে। নিউটনের গতিসূত্র আমি পড়ানোর সময় বলেছিলাম যে আমরা যে হাঁটি, একটা বল আমাদের উপর ক্রিয়াশীল হয়, প্রতিক্রিয়া বলের একটা উপাংশ আমাদেরকে গতিশীল করতে সাহায্য করে, আর এই প্রতিক্রিয়া বলটা যোগান দেয় ঘর্ষণ বল। ঠিক আছে, যতক্ষণ স্থিত ঘর্ষণ বল থাকবে আমরা যেমন হাঁটতে পারবো, একই রকম ভাবে গাড়িও কিন্তু সামনের দিকে যেতে পারবে, মানে চাকার মাধ্যমে এটা মাটির উপর বল প্রয়োগ করবে, মাটি প্রতিক্রিয়া বল দিবে, সেই প্রতিক্রিয়া বলের জন্য গাড়িটা সামনের দিকে এগিয়ে যাবে। এবারে ধরে নাও এমন রাস্তার উপর গাড়িটি পড়লো যেখানে গাড়ির চাকাটাই ঘুরতে থাকছে, চাকা ঘুরছে। ঠিক আছে, গাড়ি সামনের দিকে আগাবে, মানে কি সে স্থিত ঘর্ষণ পাচ্ছে না, স্থিত ঘর্ষণ না পাওয়ার জন্য গাড়ির চাকাটা ঘুরতেই থাকছে। ঠিক আছে, আর আগাতে পারছে না। হ্যাঁ, তখন চলা ঘর্ষণ বল ক্রিয়াশীল। ঠিক আছে, এই পিছলানো গতি এবং আবর্ত গতির এই পার্থক্যটা, মূল পার্থক্যটা করবে এখানে। আর আবর্ত গতির যে উৎসটা বললাম, সেই উৎসটা এইটা একটু পড়ে রাখবে, এখানটা থেকে আবর্ত গতির ব্যাপারটা বলতে পারবে। এই যে এটা তোমরা জানো যে স্থিত ঘর্ষণ বল সব থেকে বেশি, ঘর্ষণ বল তার থেকেও কম হচ্ছে, আবর্ত ঘর্ষণ বল তারও থেকে কম। ঠিক আছে, সেই কারণেই তোমার গাড়ি, যখন যানবাহন প্রথম হয়েছিল তখন কি স্লেজ গাড়ি বরফের উপর দিয়ে স্লিপ করে করে যাচ্ছিল, তারপরে দেখা গেল সেটি শুধুমাত্র বরফের উপর দিয়েই নিয়ে যাওয়া সহজ। যখনই সাধারণ মাটির উপর দিয়ে নিয়ে যাচ্ছে তখন দেখা যাচ্ছে কি
বল বেশি পরিমাণ প্রয়োগ করতে হচ্ছে, তখন আসলো চাকা। চাকাটা কেন নিল না, চাকায় আবর্ত ঘর্ষণ বল ক্রিয়াশীল হয়। আবর্ত ঘর্ষণ বল স্থিত ঘর্ষণ চল ঘর্ষণ উভয়ের থেকেই কম, সেই জন্য তোমরা সহজে গতিশীল করতে পারো গাড়িটাকে। ঠিক আছে, আর এই কারণেই দেখবে যে ট্রেন লাইন, ট্রেন তো এত বেশি ভারী, তাই তো, তো সেই জায়গায় দেখো সুন্দর মানে খুব স্পিডে যেতে পারে। সেই জায়গায় কেন না, এখানে কিন্তু আবর্ত ঘর্ষণ বল ক্রিয়াশীল হয়। আবর্ত ঘর্ষণ বলের মান কম, এবং তুমি জানো এটা পাতের উপর দিয়ে যায়, তাহলে পাত আর লুতরই তো লোহা, তো সেই জায়গায় কি হচ্ছে, লোহা বলতে ইস্পাত, তো সেই জায়গায় ওইখানে বিকৃতি ঘটার সম্ভাবনা নেই। যেমন ধরো বাস বা ট্রাক কি হয়, নরম রাস্তার উপর দিয়ে গেলে তখন কি হচ্ছে, মাটির উপর বসে যাচ্ছে, বিকৃতি ঘটাতে চাইছে, মানে আবর্ত ঘর্ষণ বলটা বেশি উৎপন্ন হবে। কিন্তু ট্রেন যখন যাবে গাড়ির চাকার উপর দিয়ে, সরি পাতের উপর দিয়ে, সেখানে তার বিকৃতি ঘটছে না, ঘটাতে পারছে না, যে কারণে এখানে আবর্ত ঘর্ষণ বলের মান খুব কম হবে। কিন্তু ওই ট্রেনটাকে তুমি যদি মাটির রাস্তার উপর দিয়ে যেতে বলো, পারবে কি যেতে, সেখানে তখন আবর্ত ঘর্ষণ প্রচুর পরিমাণে উৎপন্ন হবে, সেখানে কিন্তু আর গতিশীল করতে পারবে না। ঠিক আছে, তাহলে এরকম ভাবে আবর্ত ঘর্ষণকে কিন্তু খুব বেশি মানে খুব কন্ট্রোল করা যায়। হুম, ঘর্ষণের সুবিধা আর অসুবিধাগুলো একটু পড়ে নিবে, এগুলো কিছুই নেই। ঘর্ষণ থাকলে যেমন আমরা হাঁটতে পারি, ঘর্ষণ না থাকলে চলতে পারবো না। তোমরা যে কাগজের উপর লিখছো পেন দিয়ে, ঘর্ষণ বল আছে বলেই লিখতে পারছো। কাগজের উপর তেল দিয়ে দাও, ঘর্ষণ বল কমে যাবে, আর কিন্তু পেন চলবে না, তাই তো। তাহলে এরকম সুবিধা আছে, কিছু অসুবিধাও আছে। অসুবিধাটা কি না, ঘর্ষণ বেশি পরিমাণ থাকলে, ধরে নাও সাইকেলে তোমাদের বহুদিন বৃষ্টিতে তোমার তেল দেওয়া নেই, মোবিল দেওয়া নেই, গ্রিস করা নেই, সেক্ষেত্রে কি হবে, সাইকেল কার শব্দ হবে, তাই তো। এবং সেক্ষেত্রে তোমার বেশি পরিমাণ এনার্জি লস হবে, শক্তি ক্ষয় হবে। তোমার তো না এটা ম্যানুয়ালি, আমার শক্তির কোনো দাম নেই, কিন্তু যখন একটা যন্ত্র চালাবে তখন কি হবে, তো সেই জায়গায় এনার্জি, পেট্রোল খরচ হবে বেশি মোটর সাইকেল হলে, আর গাড়ি হলে ডিজেল বেশি খরচ হবে। তো সেই জন্য কি হয়, ভালো করে ওয়েল্ডিং করতে হয়, যাতে করে ঘর্ষণ বলটা কম উৎপন্ন হয়। ঠিক আছে, তাহলে এই জায়গায় ঘর্ষণ যত বেশি থাকবে, তত তোমার এই বাধা বল বেশি হবে, আর বাধা বলের বিরুদ্ধে কার্য করতে গেলে বেশি শক্তি খরচ হবে। তাহলে এইগুলো হচ্ছে অসুবিধা। এই অসুবিধাটা দূর করার জন্য বিজ্ঞানী ব্যাবিট একটা পরীক্ষা করেছিলেন, কি না, একই ধাতুর দুটো তলের মধ্যে ক্রিয়াশীল যে ঘর্ষণ বল, ভিন্ন ধাতুর মধ্যে ক্রিয়াশীল ঘর্ষণ বল অপেক্ষা অনেক কম হয়। তো সেখান থেকে বেয়ারিং এর আবিষ্কার হয়েছিল। বেয়ারিং তোমরা জানো যে বেয়ারিং এর মানে কত স্মুথ, তো গাড়িতে মোটর সাইকেলে যে বেয়ারিং লাগানো থাকে, তোমাদের সাইকেলে যে বল বেয়ারিং থাকে, সেই বেয়ারিং গুলো থাকার জন্য ঘর্ষণ বলটা অনেক কম উৎপন্ন হয়। ঠিক আছে, মানে যেটা ঘুরবে সেটা যে ধাতুর তৈরি, আর যেটা তোমার ফিক্সড থাকছে সেটা আলাদা ধাতু, দুটো আলাদা ধাতু হওয়ার জন্য তখন কি হয়, ঘর্ষণ বলের মানটা অনেক কম হয়। এইখানে ঘর্ষণ বল কমানোর বিভিন্ন পদ্ধতিগুলো আছে। এই পদ্ধতির মধ্যে আমি যে ব্যাবেটটা বললাম, ওই ব্যাবেটিং পদ্ধতি, এই ব্যাবেটিং পদ্ধতিটা একটু জেনে রাখবে আর কি। হ্যাঁ,